থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীরবেশ পড়ে সত্য চলবে অনন্ত কাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। এই অভিনন্দনটা আমরাও জানাচ্ছি। ব্রাভো সাত্তকী, ব্রাভো। স্যার স্যার আমার একটা রিকোয়েস্ট আছে স্যার। বলো। এই ছবির কাটিংটা, এই ইনসার্টটা আমি এনলার্জ করে বড় করে ফ্রেম করে বাঁধিয়ে রাখতে চাই স্যার, মানে আমাদের ব্যুরো দরজার সামনে। গুড আইডিয়া। তেজ ঠিক বলেছে স্যার। আমারও মনে হয় সবার জানা উচিত যে আমাদের বিরুদ্ধে সাত্তকীর মতন একজন অফিসার থাকে, ওই যে কিছু না পেপারে আততায়ীর গুলি যাকে ছুঁতে পারে না। না স্যার, এতটা করলে স্যার আমার আচ্ছা স্যার। সে কি? অ্যাকচুয়ালি স্যার সাত্তকী সিআইডিতে নয়, বলিউডে থাকা উচিত। দেখুন ছবিটা দেখুন, একদম পুরো হিরোর মতো লাগছে। কি বলছো তুমি যাজ্ঞ? একটু ভালো করে ছবিটা দেখো, লাগছে কি একদম হিরোই তো, সিআইডির আসল হিরো, একা হাতে কেস সলভ করে দিল। কিন্তু স্যার সবই ঠিক আছে, কিন্তু ছবিটা একটু কেমন কেমন লাগছে না। আচ্ছা আমার খুব একটা পছন্দ হচ্ছে না। অন্য ছবি দেওয়া উচিত ছিল। ভেতরে আসবো? আসুন, বলুন কি ব্যাপার? আমার বাপিকে ওরা মেরে ফেলবে, আপনি প্লিজ আমার বাপিকে বাঁচান। বাপিকে মেরে ফেলবে? আপনারা আগে আসুন, আসুন বসুন এখানে। আসুন প্লিজ। শিবানী, ওর নাম শিবানী, আমার নাতনি। আমার ছেলে বিজিতকে পুলিশ 3টে খুনের দায়ে অ্যারেস্ট করেছে, তাতে ও শাস্তি হয়েছে। আর দুদিন পর আমার বাপি। কি শাস্তি হয়েছে আপনার ছেলের? ফাঁসি। কিন্তু বিশ্বাস করুন, ও খুনগুলো করেনি। দেখুন, এখন এই মুহূর্তে আমাদের বিশ্বাস অবিশ্বাসের উপর কিছুই নির্ভর করে না। ওর যখন একবার রায় দিয়েছে তখন নিশ্চয়ই তাদের কাছে প্রমাণ আছে। বাপি খুন করেনি, বাপি খুন করতে পারে না। অমল আঙ্কেল আর রূপা আন্টি তো বাপির খুব ভালো বন্ধু ছিল, বাপি কেন রূপা আন্টিকে খুন করবে? দেখো শিবানী, তুমি কেঁদো না, আমরা বুঝতে পারছি যে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু দেখো তোমার বাপি যদি কোনো দোষ নাই করে থাকে তাহলে শুধু শুধু পুলিশ আঙ্কেলরা কেন তোমার বাপিকে অ্যারেস্ট করবে বলো? বাপি সবাইকে ভালোবাসতো, বাপির কাছে এসে অনেক কান্নাকাটি করতো, বাপি তাদেরকে অনেক টাকা দিত, বাপি কিছু করেনি। আপনারা পুলিশ আঙ্কেলকে বুঝিয়ে বলুন না, বাপিকে যেন ছেড়ে দেয়, বলুন না পুলিশ আঙ্কেলকে বুঝিয়ে। দেখুন, পুরো ব্যাপারটা আমাদেরকে একটু খুলে বলুন, তাহলে আমাদের পক্ষে বুঝতে সুবিধা হয়। বিজিত একটা আশ্রম চালাতো সম্পূর্ণ নিজের খরচায়, কোনোদিন কারো কাছ থেকে ডোনেশন নেয়নি, গরিব বাচ্চাদের পড়াশোনা শেখাতো। শিবানী ঠিকই বলেছে, কত লোক বিজিতের কাছ থেকে কত রকম সাহায্য পেয়েছে, অথচ ওকেই কিনা আজকে খুনের দায়ে মরতে হচ্ছে। তো এখন এই সময় আমরা কিভাবে? আমি এখানে আসতে চাইনি, আমার এই নাতনিটা আপনাদের খুব বিশ্বাস করে, ও মনে করে যে ওর বাপিকে আপনারা ফেরত এনে দেবেন, তাই ও আমাকে এখানে নিয়ে এসেছে। সিআইডি তো অনেক লোককে শাস্তি দেয়, আজ আমার বাপি মিথ্যে মিথ্যে শাস্তি পাচ্ছে। আপনারা পারবেন না আমার বাপিকে বাঁচাতে? বলুন না, পারবেন না আমার বাপিকে বাঁচাতে? শিবানী, তোমার এই বাপির কেসটা আমরা দেখব, তবে আমরা যদি প্রমাণ পাই যে তোমার বাপি খুন করেনি, সে নির্দোষ, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বাপির কিচ্ছু হবে না, তোমার বাপি তোমার কাছে ফিরে আসবে। সাত্তকী, স্যার। বিজিতের কেসে সমস্ত ফাইল আমার চাই এক্ষুনি। ওয়েট স্যার। স্যার, বিজিতের এই ফাইলে সমস্ত মশলা মজুত রয়েছে, যাতে খুব সহজে বিজিতকে ফাঁসিতে ঝোলানো যায়।
স্যার কিরকম কিরকম? স্যার বিজিত একটা ফিনান্সিয়াল কোম্পানি চালায়। ওর পার্টনার, ওর পুরনো বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু অমল। ব্যবসা ভালোই চলছে, ইনফ্যাক্ট বছরের শেষে ইনকাম খুব ভালো। অমলের স্ত্রী রূপা আর এক ছেলে এক মেয়ে। বিজিতের প্রথম পক্ষে স্ত্রী আশা মারা যাওয়ার পর বিজিত তার একমাত্র কন্যা সন্তান শিবানীকে নিয়ে খুব বিপদে পড়ে, আর ঠিক সেই কারণে দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য হয়। অপেক্ষার সাথে শুরু হয় তার নতুন জীবন। ঘটনার দিন রাত্রে অমলের বাড়ি থেকে গুলির শব্দ পায় প্রতিবেশীরা। ঘটনার 5 মিনিটের মধ্যে পুলিশ সেখানে পৌঁছয়। পুলিশ গিয়ে দেখে বিজিত সেখানে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, আর সামনে পড়ে রয়েছে মৃতা রূপা আর ওর এক ছেলে এক মেয়ে। পুলিশ বিজিতকে গ্রেপ্তার করে। পারিপার্শ্বিক সমস্ত পরিস্থিতি বিজিতের বিরুদ্ধে যায়। স্যার, এছাড়া ফরেন্সিক তদন্তে এটা প্রমাণ হয়েছে যে বিজিতের হাতে যে বন্দুক পাওয়া গেছে তার গুলি পাওয়া গেছে মৃতা রূপা আর তার সন্তানদের দেহ থেকে। তার মানে এটাই প্রমাণ হয় যে বিজিত গুলিটা চালিয়েছে। আর স্যার, পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে বিজিতের বিরুদ্ধে। রূপা আর বিজিত দুজনের মোবাইল রেকর্ড চেক করে জানা গেছে যে ঘটনা ঘটার 3 দিন আগে বিজিত আর রূপা বহুবার ফোনে কথা বলেছে দুজনের মধ্যে। আর ঘটনা ঘটার কিছুক্ষণ আগে রূপার মোবাইল থেকে লাস্ট SMS-টা বিজিতের মোবাইলে যায়। টাইম মানে ঘটনা ঘটার সময় কিছু উল্লেখ করা হয়েছে? হ্যাঁ স্যার, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী রাত 10:30 থেকে 11টার মধ্যে দুটো খুন হয়। আচ্ছা স্যার, ওই সময় অমল কোথায় ছিল? রিপোর্ট বলছে অমল তখন বাড়িতে ছিল না, আর এ বিষয়ে প্রধান সাক্ষী ওই বাড়ির সিকিউরিটি। ওর কথা অনুযায়ী অমল যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন বিজিত বাড়িতে ঢোকে। আচ্ছা রণজয়, বিজিত কোর্টে নিজের সপক্ষে কি বলেছিল? খুব কমন দু একটা কথা, যেমন ও কিছু জানে না, এই খুনগুলো ও করেনি, এমনকি অমলের বাড়িতে কিভাবে ওর বন্দুকটা গেল সে সম্পর্কে ওর কোনো ধারণা নেই। আর মোটিভ মানে খুনের কারণটা কি সে ব্যাপারে কোর্ট কিছু জানিয়েছে? জানিস, এই বিষয়ে কোর্ট মনে করে যে বিজিত আর রূপার মধ্যে অবৈধ কোনো সম্পর্ক ছিল, আর সেটা সামনে চলে আসাতে এই খুন। না রণজয়, মোটিভটা কনভিন্সিং হচ্ছে না। আমার মনে হচ্ছে এই কেসের মধ্যে বিশেষ কোনো একটা তথ্য লুকিয়ে রয়েছে যেটা যেটা কারোর চোখে ধরা পড়েনি। আমাদের সেটাই খুঁজে বার করতে হবে। স্যার, স্পেশাল কিনা জানি না, তবে এই কেসে আরও একজনের নাম উঠে এসেছে। ইয়ে স্যার, লোকেশ। লোকেশ বিজিত আর অমলের কোম্পানির পুরনো পার্টনার ছিল কোনো এক সময়, কিন্তু ওকে তাড়িয়ে দেওয়া হয় ঘটনা ঘটার কয়েকদিন আগে। কিন্তু পুলিশ ওর এগেনস্টে কোনো ক্লু পায়নি। তাহলে তো আমাদের লোকেশের সঙ্গে একবার কথা বলতে হয়। লোকেশ, তেজ, ইয়েস স্যার। এক্ষুনি লোকেশের সঙ্গে যোগাযোগ করো, বলো বিরতে আসতে। ইয়েস স্যার। তেজ, স্যার আমাদের হাতে সময় খুব কম, আর মাত্র কয়েক ঘন্টা। যা করার এর মধ্যেই করতে হবে। ঠিক বলেছ রণজয়, যা করার এর মধ্যেই। জাগো, এই কেসের সমস্ত এভিডেন্স, ক্রাইম সিনের সমস্ত ছবি জোগাড় করো যেগুলো কোর্টে প্রডিউস করা হয়েছিল। রাইট স্যার। স্যার, লোকেশকে ফোনে পেলাম না। ইনফ্যাক্ট অফিসে ফোন করেছিলাম, সেখানেও আসেনি এখনও। একটা অফিসে মেসেজ পাঠিয়ে দিয়েছি যাতে ও অফিসে এলেই আমাদের সঙ্গে যোগাযোগ করে। গুড ওয়ার্ক ডান, গুড ওয়ার্ক। সাত্তকী, স্যার, এই কেসের সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ, অমল, বিজিতের স্ত্রী, অপেক্ষা, সবাইকে বিরত ডেকে পাঠাও। কেউ তো আছে, কেউ তো নিশ্চয়ই আছে রণজয়, যে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য একটা নিরীহ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। স্যার, এখন সময়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে কারোর জন্য অপেক্ষা না করে আমরা যদি সরাসরি তাদের সাথে মিট করি। ঠিক আছে, তাই হবে। তাহলে সবার প্রথমে এই কেসের সবচেয়ে আড়ালে যে আছে সেই লোকেশকে বিরত নিয়ে এসো। আমার বিশ্বাস একবার এখানে এলে মুখ তো খুলবেই, আর মুখ খুললে অনেকটা জানতেও পারবে। নিয়ে এসো। আচ্ছা, জামার সঙ্গে দেখেছো? বেশ ভালো ভালো দামি দামি জিনিসপত্র আছে, ভাড়া দিচ্ছি।
দেখে মনে হচ্ছে ব্যবসা থেকে ভালোই কামিয়েছে। সেই জন্যই তো ভয় পালিয়ে বেড়াতে হচ্ছে এখন। বোকা বোকা, জানে না লুকিয়ে ভূতের হাত থেকে বাঁচা যায়, কিন্তু সিআইডির হাত থেকে। এই ঘরে আর তেমন কিছু নেই বলে মনে হয়, চলো ওই ঘরটা খুঁজে দেখি। কিছুক্ষণ আগে কেউ এই ঘরে এসেছিল। হ্যাঁ, দাগটা টাটকাই মনে হচ্ছে। স্পোর্টস শু, অন্তত জুতোর ছাপ তো তাই বলছে। তাহলে কি মুকেশ এই বাড়ির কোথাও লুকিয়ে আছে? না সত্যি, লোকেশ আমাদের হাতের নাগালের অনেক বাইরে। আরে এ তো অমলার বিজেপির সঙ্গে একদম মনে হচ্ছে। কিন্তু এই ছবিগুলো লোকেশের আলমারিতে কি করছে? তাই তো। আর দাঁড়াও দাঁড়াও, আর কিছু দেখ। পেন ড্রাইভ খামের মধ্যে। চাকুশিনী, একটা কাজ করি, আমরা না এই পুরো বাক্স যা যা আছে সব চলো বুড়োতে নিয়ে যাই, তারপরে ওখানে নিয়ে গিয়ে সব কিছু ভালো করে চেক করে নেন। দ্যাটস রাইট। এই ছবিগুলোর মধ্যে যে এভিডেন্স আছে তার থেকে আমাদের সত্যিটা খুঁজে বার করতে হবে। এই যে ভিকটিমের গায়ে যে ক্ষত চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এইটা পিস্তল থেকে গুলিটা করা হয়েছে, আমার কোনো সন্দেহ নেই, এবং খুব খুব ক্লোজ রেঞ্জ থেকে। হ্যাঁ স্যার, পিস্তলটা ওই ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বিজিতের হাতেই ছিল। আর স্যার আমরা ওই ডেড বডির শরীর থেকে যে গুলিটা পেয়েছি তার সাথে ওটা ম্যাচও করে গেছে স্যার। অথচ তোমরা বলছো যে বিজিত গুলিটা করেনি। তাহলে মানে কি দাঁড়াচ্ছে? মানেটা এটাই দাঁড়াচ্ছে ডক্টর, বন্দুক থেকে যেই গুলিটা করে থাকুক সে ভিকটিমের খুব পরিচিত, সেই কারণে একদম সামনাসামনি দাঁড়িয়ে গুলিটা চালাতে পেরেছে। অপরিচিত কেউ গুলিটা চালালে ভিকটিম ভয় চেঁচিয়ে উঠতো বা নিজেকে বাঁচানোর চেষ্টা করত। অথচ আমরা কিন্তু ঘরের মধ্যে কোনো স্ট্রাগলের চিহ্ন পাইনি। তার মানে এটা সহজেই প্রমাণ করা যায় যে বিজিত খুনটা করেছে। রণজয়, এক সেকেন্ড, তাড়াতাড়ি এসো। ডেড বডির পাশে এটা কি পড়ে রয়েছে? এটা তো একটা বোতাম স্যার। বোতাম? কার বোতাম? পিলারের? হ্যাঁ স্যার, হতে পারে স্যার, কিন্তু স্যার এই বোতামটা একমাত্র এভিডেন্স যেটা আমরা কোনোভাবেই ট্রেস করতে পারি না। কেন, পুলিশ রিপোর্ট কি বলছে? পুলিশ রিপোর্ট তো আমাদের টোটাল এভিডেন্সকে ইগনোর করছে। ওদের বক্তব্য হচ্ছে যে ওরা কিলার বা ভিকটিম কারো কাছ থেকে এই ধরনের ড্রেস পায়নি যাতে এই বোতামটা ম্যাচ করে। অথচ খুনের জায়গায় এই বোতামটা খুঁজে পাওয়া গেছে, তার মানে খুনের সঙ্গে কোনো একটা রিলেশন নিশ্চয়ই আছে। আছে স্যার, পুলিশ সেই কানেকশনটা খুঁজে না পেলেও আমরা পেয়েছি। পেয়েছো? কি পেয়েছো? হ্যাঁ স্যার, লোকেশের বাড়ি সার্চ করে আমরা স্যার এই জ্যাকেটটা পেয়েছি। আচ্ছা, হ্যাঁ স্যার, দেখুন খুব ইন্টারেস্টিং স্যার ব্যাপার হচ্ছে, দেখুন এই যে এই জ্যাকেটের যে বোতামগুলো তার সাথে স্যার এই বোতামটা ম্যাচ করে যাচ্ছে, আর এই জ্যাকেটে স্যার এই বোতামটা মিসিং। রণজয়, প্রত্যেকটা কেসে আমি তোমাদের থেকে সময় চাই। এবার সময় চাইবো না, অন্য একটা জিনিস চাইবো, দেবে? জাস্ট টেল মি ডক্টর, কি চাই আপনার? যেখানে মানে যে ঘরে মার্ডারটা হয়েছে সেই ঘরের দেওয়ালের পেইন্ট, মানে কিছু স্যাম্পল আমার দরকার, পরীক্ষা করার জন্য দরকার। এনে দেবো। আর কিছু? প্লিজ। স্যার, আর এই জ্যাকেটটা, এবং শুধুমাত্র কয়েকটা ঘন্টা, ব্যাস, আর কিচ্ছু চাই না। আশা করি তোমরা যেটা চাইছো সেটা এবার পেয়ে যাবে। এবার আপনি আপনার কাজ করুন, আমি ওদিকের কাজ সামলাব। আমাদের হাতে সময় খুব কম, সময় থেকে কাজ আমাদের হাতে বেশি, তাই সঠিক সময়ের মধ্যে অপরাধীদের আমাদের ধরতেই হবে। স্যার, আমাদের এখন টার্গেট দুজন, একজন হচ্ছে বিজিত যাকে বাঁচাতে হবে, আর একজন লোকেশ যাকে ধরতে হবে। ওই এখন মেন সাসপেক্ট। লোকেশকে তো আমরা ধরবোই, কিন্তু তার আগে ওর এগেনস্টে আমাদের সলিড প্রমাণ জোগাড় করতে হবে। স্যার লোকেশ বাড়ি সার্চ করে আমরা যে এভিডেন্সগুলো পেয়েছি তার মধ্যে স্যার পেন ড্রাইভটা খুব ভালো করে চেক করতে হবে। আমার মনে হচ্ছে স্যার ওর মধ্যে কোনো প্রমাণ থাকলেও থাকতে পারে। ওকে, কিন্তু তার আগে বিজিতের সাথে আমাদের দেখা করাটা খুব দরকার। আরেকটা কাজ হয়নি সাতুকি, সমস্ত এয়ারপোর্ট আর তোমার রেল স্টেশন যা আছে
সমস্ত জায়গায় সমস্ত চেক পয়েন্টে ইনফর্ম করে দাও লোকেশ যাতে কোনো রকমভাবেই পালাতে না পারে। ওকে স্যার, কিন্তু স্যার বিজিত তো এখন জেলে আছে, তার মানে স্যার আমাদের ওর সাথে জেলে গিয়ে দেখা করতে হবে। বিজিতের সঙ্গে দেখা করতে যাব, সেদিন রাত্রে এক্স্যাক্টলি কী ঘটেছিল সেটা জানতে পারলে। স্যার আমরা কি তাহলে এখনই বিজেতের সাথে দেখা করতে যাব? এখন না যাব, আগে আমরা ওর পেন ড্রাইভটা চেক করব। চলো let's go. স্যার এদিকে একবার আসবেন। বিজিত বিজিত কে? বিজিত কি ডিসিশন মেকার? আমি বিজিতের কাছে গিয়ে হাত জোর করে বলবো আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও? আমায় তুমি ভুল বুঝছো, আমি তোমাকে কারোর কাছে ক্ষমা চাইতে বলছি না, তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি আমলের বড্ড বার বেড়েছে। আর সে তো তোমার শেয়ার, ও খাবে বলে খাওয়াচ্ছি, আমার শেয়ার ওকে আমি খাওয়াচ্ছি। ও যদি নিজের থেকে আমাকে ফোন না করে কোম্পানিতে ডাকে না, আমি খুন করে ফেলবো, তখন দেখবো ও একা একা কত টাকা ভোগ করতে পারে। এসব তুমি কি বলছো? আমি জাস্ট আজকের দিনটা ওয়েট করবো। ও যদি নিজে থেকে কিছু না করে, তাহলে কাল সকালে ওর বউ বাচ্চার মুখ দেখতে পাবে না, বলে দিলাম, মিলিয়ে নিস। স্যার আমার মনে হয় এই লোকেশ এই খুনগুলো করেছে, তারপরে বিজিতকে ফাঁসিয়েছে। রণজয় স্যার ভিডিওটা দেখে কি বুঝলে? স্যার এটা বোঝা গেল যে ভিডিওটা কেউ লুকিয়ে দূর থেকে কোনো মোবাইলে রেকর্ড করেছে। দেখি মনে হচ্ছে যে লোকেশ জানে না যে ওর কেউ ভিডিও শুট করছে। কিন্তু লুকিয়ে যদি শুট করা হয় তাহলে সেটা লোকেশের কাছে এলো কিভাবে? আমারও তো সেটাই প্রশ্ন। লোকেশ যদি এটা দেখে থাকে তাহলে সব কিছু জেনে নিজের কাছে এই ফুটেজটাকে যত্ন করে রেখে দিল কেন? এটা তো নষ্ট করে দেওয়া উচিত ছিল। স্যার আমার মনে হয় এই সব প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে, লোকেশ নিজে আর কেউ নয়। ঠিক বলেছ তেজ, আমাদের এখনই লোকেশকে খুঁজে বার করতে হবে, ওকে ব্যুরো নিয়ে আসতে হবে। খুন যদি লোকেশ করে থাকে তাহলে তার শাস্তি বিজিত নয়, পেতে হবে লোকেশকেই। আপনি তখন বলছিলেন না যে জেলে গিয়ে একবার বিজিতের সাথে দেখা করা উচিত। আমি স্যার বিজিতের সাথে দেখা করতে যেতে চাই। আপনারা অকারণ সময় নষ্ট করছেন, তাছাড়া হাতে বেশি সময়ও নেই যে নতুন করে আপনারা কিছু আবার প্রমাণ করতে পারবেন, কারণ কালই তো সব শেষ। আপনি হয়তো জানেন না যে শেষ থেকে আবার শুরু করা যায়। আমরা মানে সিআইডিরা শেষ বলে কিছু বিশ্বাস করি না। বেশ, আমার কাছ থেকে কি চাইছেন বলুন তো? বিশেষ কিছু না, আমরা একবার বিজিতের সাথে কথা বলতে চাই, কাইন্ডলি ব্যবস্থাটা করে দিন। দেখছি, বিজিতকে আমার ঘরে নিয়ে এসুন। আমার একটা কথা ভীষণভাবে জানতে ইচ্ছে করছে রণজয় বাবু, আপনারা হঠাৎ বিজিতের মতো একটি খুনিকে কেন বাঁচানোর জন্য এত উঠে পড়ে লেগেছেন? জেলা সাহেব, আপনাদের সাথে আমাদের তফাৎটা কি জানেন? তফাৎ কি? তো আপনারা যেটা করেন, যা যা করেন কান দিয়ে শুনে, আর আমরা যেটা করি সেটা মাথা দিয়ে ভেবে করি। তাহলে আমার সঙ্গে আপনাদের কোনো তফাৎ নেই। তফাৎটা আসলে আমার কান আর আপনাদের মাথা, তাই তো? এসো বিজু। ওনারা সিআইডি অফিসে তোমার সঙ্গে কথা বলতে চাইছেন। কেন? আমি আবার কি করলাম? তুমি যদি কিছু না করে থাকো তাহলে তোমার শাস্তি হবে না। ইনফ্যাক্ট আমরা বিশ্বাস করি যে তুমি কিছু করো, তাই তোমার শাস্তি যাতে না হয় সেটা আমাদের লক্ষ্য থাকবে। ইটস অলরেডি টু লেট অফিসার, টু লেট। মৃত্যু আমার ঘাড়ের ওপর এসে বসেছে, আপনারা তার সাথে যুদ্ধ করবেন কিভাবে? বিজিত বাবু, আপনি এভাবে ভয় পেয়ে হাল ছাড়বেন না।
আমাদের উপর একটু ভরসা রাখুন। বিজিত, বিজিত তোমার ভালোর জন্যই বলছি। সব বলো আমাদের, কোনো কিছু বাদ দিও না। সেদিন রাত্রে এক্স্যাক্টলি কি কি ঘটনা ঘটেছিল সব কিছু বলো প্লিজ। সেদিনের ঘটনাটা এখন আমি চোখ বুঝলে স্পষ্ট দেখতে পাই। তাই আজ প্রতিটি রাত্রে আজও আমার ঘুম হয় না। আমি সেদিন রাতের অঙ্কটা না আজও মেলাতে পারিনি। আমি আমি অফিসে বসে কাজ করছিলাম, অফিসে অন্য কেউ ছিল না। আমি ফাইলের পর ফাইলের পর ফাইল শেষ করছি। কত রাত হয়ে গেছিল নিজেরও খেয়াল ছিল না। আমার দেরি দেখেই অপেক্ষা ফোন করছিল, আমি ওই ফোনটা তুলতেও পারিনি। হঠাৎ একটা SMS, রূপা, আমার বন্ধু, আমার বিজনেস পার্টনার অমলের বউ। আর দুদিন বাদেই ছিল অমলের জন্মদিন। আমি আর রূপা একটা সারপ্রাইজ পার্টি দিয়ে অমলকে চমকে দিতে চেয়েছিলাম। আমি মেসেজটা পাওয়ার পর তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে গেলাম। হঠাৎ বুঝলাম বাড়ির দরজা খোলা। আমি রূপাকে বেশ কয়েকবার ডাকলাম, রূপা, রূপা, রূপা। হঠাৎ ওদের ডাইনিং হলের টেবিলে দেখলাম একটা বন্দুক পড়ে আছে। এটা তো আমার গান, এটা এখানে কি করে এলো? রূপা, রূপা, রূপা। আমাকে পুলিশ ধরলো খুনি ভেবে, কিন্তু ওরা কেউ বিশ্বাসই করলো না। আমি ওখানে পৌঁছানোর আগেই কেউ রূপা আর ওর বাচ্চা দুটোকে খুন করে দিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার বন্দুকটা ওখানে গেল কি করে? আর কোর্টে কিন্তু ওই বন্দুকটাই তোমার বিরুদ্ধে সবথেকে বড় প্রমাণ ছিল। আমি জানি না, আমি সত্যি জানি না। আমি নিজের ক্ষতি নিয়ে ভাবি না অফিসার, কিন্তু আমার একটা মেয়ে আছে। আমার স্ত্রীও হয়তো মনে খুব কষ্ট পাবেন, কিন্তু সবার আগে ওই মেয়েটাকে নিয়েই আমার চিন্তা। আমি জানি না ওর কি হবে। আমি যে ওর জন্য শান্তিতে মরতেও পারবো না। তুমি মরবে না বিজিত। তোমার মেয়েকে আমরা কথা দিয়েছি, তার কাছে তার বাবাকে আমরা নিশ্চয়ই ফিরিয়ে দেব। আর তোমাকে তোমাকে নির্দোষ প্রমাণ করতে হলে আমাদের আসল খুনিকে ধরতে হবে। Yes. যে নিজে খুন করে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। আচ্ছা, আমাদের এখানে কেন ডাকা হয়েছে জানতে পারি? অবশ্যই জানতে পারেন। ডাকা যখন হয়েছে আপনাদের, তখন তার কারণটাও আপনারা জানতে পারবেন, নিশ্চয়ই জানতে পারবেন। তবে তার আগে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। বলুন, কি জানতে চান? আপনার স্ত্রী সন্তানের মৃত্যু বা বিজিতের জেলে যাওয়ার ঘটনার পরেই হঠাৎই আপনি আপনার কোম্পানিটাকে বন্ধ করে দিলেন কেন? আমার স্ত্রী সন্তানই আর যখন বেঁচে নেই, তখন আমার টাকারও আর প্রয়োজন নেই। আর তাছাড়া বিজিত ছাড়া এই কোম্পানি চলবে না, বন্ধ করে দিয়েছি। অমল, মানুষকে বোকা ভাবাটা ভুল, আর তার চেয়েও বড় ভুল সিআইডিকে বোকা বানানোর চেষ্টা করা। আমরা খুব ভালো করে জানি কোম্পানিটা বিক্রি করে আপনি 20 কোটি টাকা পেয়েছেন। হ্যাঁ, পেয়েছি, কিন্তু তাতে কি প্রমাণ হলো? 20 কোটি টাকা পেয়েছি সেটা দেখলেন, আর সেই টাকা পেয়ে কি করেছি সেটা তো একবারও দেখেননি। কি করেছেন সেটা আমরা জানি, আর কেন করেছেন সেটা জানার জন্যই আপনাকে এখানে ডেকে আনা। আপনি 20 কোটি টাকার মধ্যে থেকে 10 কোটি টাকা বিজিত বাবুর অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন, তাই তো বলুন? হ্যাঁ, শুধু তাই নয়, ওই টাকা থেকেই এখন ওর আশ্রমের খরচা চলে। যে মানুষটা আপনার স্ত্রী সন্তানকে খুন করলো, তার প্রতি এই ব্যবহারটা একটু মহানুভবতা হয়ে যাচ্ছে না? আপনারা যা ভালো বুঝবেন, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমার বিশ্বাস বিজিত এটা করেনি। ও এ কাজ করতে পারে না।
আমি কোর্টেও ওই একই কথা বলেছি। ইনফ্যাক্ট এই ঘটনার পর থেকে আমিও আশ্রমেই থাকি। এবার আপনি কি বলবেন? এটাও ভণ্ডামো? ঠিক আছে, অন্য একটা প্রসঙ্গে আসি। লোকেশকে আপনার কি মনে হয়? লোকেশ, ওই নামটা আমি এ জীবনে আর কখনো শুনতে চাই না। আমার তো মনে হয় ওই আমার স্ত্রী আর সন্তানদের, ও শুধু আমার কোম্পানির টাকার উপরেই নয়, আমার স্ত্রীর রূপার উপরেও লোভ ছিল। মাঝে মাঝে ওকে ফোন করে বলতো দেখা করতে চাই। কিন্তু অমলবাবু, লোকেশের এগেনস্টে পুলিশের কাছে কিন্তু তেমন কোনো প্রমাণ নেই। দেখুন, আমাকে কি একটু তাড়াতাড়ি ছাড়া যাবে? আমার অন্য একটা কাজ আছে। তাই বোধহয় আপনার এত সাজের বাহার, তাই না ম্যাম? আচ্ছা, আমার সাজ পোশাক নিয়েও কি এখন প্রশ্ন উঠবে? না না না, প্রশ্ন উঠবে না, কিন্তু অপেক্ষা একটু তো চোখে লাগেই, তাই না? মানে যার হাজবেন্ডের আর কয়েক ঘন্টা বাদে হাসি, তার মধ্যে কোনো শোকই দেখা যাচ্ছে না। দেখুন, আমি খুব প্র্যাকটিক্যাল। যেটা সত্যি সেটাকে আমি মেনে নিই। কাউকে দেখানোর জন্য না আমি দুঃখ করতে পারি না। আর কোন হাজবেন্ডের কথা বলছেন যে যে কাউকে বিয়ে করে তার নিজের মেয়ের গভর্নেন্স করে রাখার জন্য? তার মানে আপনি শিবানীর দায়িত্ব নেবেন না? কোনো প্রশ্নই ওঠে না। সে তার দাদুর কাছে ভালো আছে, আর আমি আমার মতো ভালো থাকতে চাই। কিন্তু কি করে এতটা জোর দিয়ে আপনি বলতে পারলেন? রানুজয়, এটাই আমার সাকসেস। আমি যা বলি শুধু অনুমানের উপর ভিত্তি করে বলি না, আমি পরীক্ষার রেজাল্ট দেখার পর বলি, এবং সেই কারণেই বলছি এই জ্যাকেটটা যে পরেছিল, ইয়েস, সেই দুটো খুন করেছে। দেখো, এই জ্যাকেটের গায়ে যে রংটা লেগে আছে এবং ওই দেওয়ালের যে রং, এই দুটো রং পরীক্ষা করে আমি দেখেছি এবং দুটোই ম্যাচ করে গেছে। কিন্তু তাতে তো এটা প্রমাণ হয় না যে জ্যাকেটটা যার, খুনটা সেই করেছে। না, জ্যাকেটের গায়ে যে রংটা লেগে আছে এবং যে পড়েছে ফলে সে খুন করেছে, আমি সেটা বলতে চাইছি না, সেটা নিশ্চয়ই প্রমাণ হয় না। কিন্তু জ্যাকেটের গায়ে যে রংটা লেগে আছে এবং বন্দুকের গায়ে যে রংটা লেগে আছে সেটা যদি একই সঙ্গে ম্যাচ করে যায় তাহলে এটাই প্রমাণিত হয় যে ওই বন্দুক আর জ্যাকেট ওই ঘরে একই সাথে ছিল। কিন্তু জ্যাকেটটা তো আমরা লোকেশের বাড়ি থেকে পেয়েছি। ওফ তেজ, আমার কথা এখনো শেষ হয়নি। এই জ্যাকেটের গায়ে স্কিন ডাস্ট পাওয়া গেছে। এই জ্যাকেটটি যিনি পরেছিলেন তার গায়ের স্কিন ডাস্ট অবশ্যই। এখন ওই স্কিন ডাস্টটা আমাদের ডিএনএ পরীক্ষা করে দেখতে হবে যে কার স্কিন ডাস্টের সঙ্গে এটা ম্যাচ করছে, তাহলেই আমরা বলতে পারবো যে যা স্কিন ডাস্ট সেই রূপা আর ওর বাচ্চাকে খুন করেছে। কিলার খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবে। থ্যাংক ইউ স্যার। আমাদের কিন্তু এক্ষুনি লোকেশকে ট্রেস করতে হবে। লোকেশের স্কিন ডাস্ট ম্যাচ করছে কিনা সেটা কিন্তু আমাদের এক্ষুনি জানা দরকার। স্যার, আই থিঙ্ক দিস ইজ রাইট। আফটার অল আমরা ওই জ্যাকেটটা লোকেশের বাড়ি থেকে পেয়েছি। অ্যাজ সুন অ্যাজ পসিবল লোকেশকে আমাদের ধরতে হবে। যাও, ওর অফিসে গিয়ে খোঁজ নাও যে ও এখন কোথায় আছে। লোকেশকে আমার চাই। কে আপনারা? অপরাধ যখন নিজের মুখ লুকোতে চায় তখন অন্ধকার থেকে আমরা অপরাধকে টেনে বের করতে আসি। আমরা সিআইডি।
মানে আমি কি করলাম? ভেরি রং কোয়েশ্চেন। প্রশ্নটা তো আমাদের। এত সকালবেলা পুরো অফিস ফাঁকা, তুমি এখানে কি করছিলে? আমি দীপক, আমি এই অফিসের ম্যানেজার। আমার জরুরি কাজ ছিল, তাই আমি কিছুক্ষণ আগে অফিসে এসেছি। ও আচ্ছা 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 তাই? কিন্তু কফি কাপগুলো তো সেটা বলছিলাম মিস্টার দীপক। না মানে কতক্ষণ অফিসে এসেছো যে এর মধ্যে 1 2 3 4 5 6 8 কাপ কফি খেয়ে ফেললে? বিশ্বাস করুন, আমি এখানে কোনো ক্রাইম করতে আসিনি, আমি অফিসের কাজ করতেই এসেছি। বাই দ্য ওয়ে, এটা তো লোকেশের অফিস, পুরো অফিস ফাঁকা, সকালবেলা কেউ নেই। তুমি এখানে কি এমন গুরুত্বপূর্ণ কাজ করছিলে সেটা আমাদের বলতে পারবে? কি হলো বলো, শেষবারের মতো সুযোগ দিচ্ছি, সত্যি কথাটা বলো। তুমি এখানে সারা রাত ছিলে, পুরো অফিস ফাঁকা, কেউ না থাকার সুযোগ নিয়ে কি এমন কাজ করছিলে? অ্যাকাউন্টসে জল মিশা ছিল, দেখো দেখো দেখো, কোম্পানি অ্যাকাউন্টস পেপার। আমি কোনো অন্যায় করিনি, লোকেশের কথাতেই আমি এখানে এসেছি। লোকেশই আমাকে এখানে পাঠিয়েছে। লোকেশ? কেন লোকেশ তোমাকে এখানে পাঠাবে কেন? কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে হবে আজ, 10 লক্ষ টাকা। অ্যামাউন্টটা হেভি, তাই হিসেব মেলাতে এসেছিলাম। মানেটা ঠিক বুঝলাম না। লোকেশের অ্যাকাউন্টে কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে হবে কেন? এ তো দেখতে পাচ্ছি প্রত্যেক মাসে 10 লাখ টাকা করে ট্রান্সফার হয়েছে। প্লিজ প্লিজ আমায় ছেড়ে দিন, আমি এসবের কিছু জানি না। সব জানার দরকার নেই, যেটুকু জানো সেটুকুই বলো, বাকিটা আমরা জেনে নেব। না মানে লোকেশকে আমি বারবার জিজ্ঞেস করেছিলাম যে প্রতি মাসে তোর এত টাকা কিসে লাগে, এতে তো কোম্পানির লস হচ্ছে, কিন্তু ও আমায় কিছু বলেনি, আর আমিও সেরকম ইন্টারেস্ট দেখাইনি। এনিওয়ে, আমাদের লোকেশকে চাই। লোকেশ কোথায় এখন? বিশ্বাস করুন, লোকেশ কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি, ও খুব ভালো মানুষ। ভালো মানুষটা মানুষের সামনে থাকে দীপক, এইভাবে লুকিয়ে থাকে না। আর আমরা সিআইডি না, সবসময় এই হাতের ওজনটা দেখানো পছন্দ করি না। বলো লোকেশ কোথায়, কোথায় লুকিয়ে আছে বলো। ওর একটা ফার্ম হাউস আছে শহর থেকে অনেকটা দূরে, সেখানেই লোকেশ আছে। আমি তাহলে রণজয় স্যারকে খবর দিয়ে দিচ্ছি যে লোকেশের সন্ধান পাওয়া গেছে। খুব সাবধান, আজ লোকেশ যেন আমাদের হাত থেকে পালাতে না পারে। আমাদের একটা ছোট্ট ভুল বিজিতকে মৃত্যুর দিকে ছেড়ে দেবে। ডোন্ট ওয়ারি স্যার, আজ আমরা এখান থেকে 3 জন নয় 4 জন ফেরত যাব। ইয়েস স্যার, আজ আমরা এখান থেকে লোকেশকে নিয়ে তবেই যাব। সো গাইস, রেডি ফর দ্য অপারেশন। মুভ। বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজা। মজা দেখানোর খেলাটা আজকে আমিই দেখাবো, তবে রাতে নয়, দিনে, এক্ষুনি। সত্যদেব, কভার করো।
গেছে স্যার। 3 জন কেন? 30 জন গুন্ডা এলো, আজ আমার কিচ্ছু করতে পারবি না। তোদের মৃত্যু আজ আমার হাতে। স্যার স্যার গুলির মতো মুখের কথাও চলছে স্যার, ও কথা বন্ধ করে দিন স্যার। কিন্তু কোনো শতকে লোকেশের হাত মুখ আমি বেঁধে আসবো। যাবো মস্তান গুন্ডা আমি কাউকে খুন করিনি স্যার, বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কাউকে খুন করিনি। বিশ্বাস বিশ্বাস করব তোমাকে? আজ অব্দি যারা যারা তোমাকে বিশ্বাস করেছে তারা প্রত্যেকে ঠকেছে, প্রত্যেকে। আর তোমাকে আমরা বিশ্বাস করব? একটা নিরপরাধ মানুষ জেল খাটছে, আর 12 ঘন্টার মধ্যে তার ফাঁসি হতে চলেছে, আর তুমি এখানে বসে নাটক করছো, নাটক। ভালো ভালো মুখ না করলে এমন অবস্থা করবো না, শুধু মেকআপটাই নেবে, বুঝেছো? ডায়লগ বলা বন্ধ হয়ে যাবে। বলো কেন বিজিতকে জেলে পাঠিয়েছিলে? কেন কেন ওকে ফাঁসিয়েছ? বলো। মিথ্যে স্যার, সম্পূর্ণ মিথ্যে। আমি কাউকে জেলে পাঠাইনি স্যার, বরং আমাকে ফাঁসানো হয়েছে। আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না স্যার? আপনাকে ফাঁসানো হয়েছে? আপনার বাড়ি সার্চ করে আমরা এমন কিছু এভিডেন্স পেয়েছি যাতে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে খুনগুলো আপনি করেছেন। লোকেশবাবু, আমরা একটা জ্যাকেট পেয়েছি, সেই জ্যাকেট যেটা পরে গুলি চালানো হয়েছে। একটা ভিডিও ফুটেজ পেয়েছি যেখানে পরিষ্কার দেখা গেছে আপনি খুনের প্ল্যান করছেন। এরপরেও আপনি বলবেন খুন করেননি আপনি? জ্যাকেট ফুটেজ? আপনি কি বলছেন স্যার? আমি কিছু মানে বুঝতে পারছি না। ও স্যার, বুঝতে পেরেছি, আপনার ওই কফি শপে বসে রেকর্ড করা ফুটেজটার কথা বলছেন। এই তো রণজয়, মুখ ফুটেছে, কথা বেরিয়েছে। স্যার একটা বাটখারা চাপাতেই বুঝে গেছে যে সিআইডির ওজনটা কি। স্যার আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমাকে ব্ল্যাকমেল করার জন্য রেকর্ডটা করেছে। সত্যি বলছি স্যার, আমি নিজেও জানি না কে ওটা রেকর্ড করেছে। হ্যাঁ, তা সেদিন রাগের মতো আমি যা বলেছিলাম তার খেসারত স্যার আমাকে আজও দিতে হচ্ছে। কিছু করনি তো আমাদের থেকে পালিয়ে বেড়াচ্ছিলে কেন? কেন আমাদের দেখে গুলি চালালে? আমাদের একজন অফিসার আহত হলো, বলো কেন? স্যার, যে আমাকে ব্ল্যাকমেল করছিল আমি ভেবেছিলাম আমাকে খুন করার জন্য গুন্ডা পাঠিয়েছে। কে তোমাকে ব্ল্যাকমেল করছে আর কেনই বা করছে? স্যার, অমল যেদিন আমাকে কোম্পানি থেকে তাড়িয়ে দিল, সামান্য কটা টাকা কোম্পানির অ্যাকাউন্ট থেকে নিয়েছিলাম বলে, বিশ্বাস করুন স্যার, মাথায় রক্ত চলে গেছিল। ঠিক করেছিলাম অমল আর ওর ফ্যামিলিকে খুন করে ফেলবো। আর সেদিন স্যার কফি শপে বসে রাগের মাথায় এই কথাগুলো বলেছিলেন। যেদিন বাড়িতে বসেছিলাম সেদিন স্যার আরে দাদা ওখান থেকে ঘটর করেই চলেছে। এই আবার কি খাম? প্রিয় অল্লোকেশ, তোমার জন্য একটা ছোট্ট উপহার পাঠান, একটা পেন ড্রাইভ, ওটাতে তোমার মরণ সাক্ষী রয়েছে, একটা ভিডিও ফুটেজ, ওই ভিডিওতে তুমি নিজে অমল আর অমলের ফ্যামিলিকে মেরে ফেলার কথা বলেছো। অবশ্য তুমি যদি প্রত্যেক মাসে 10 লাখ টাকা করে আমাকে পাঠিয়ে দাও তাহলে পুলিশ তোমার এই সুন্দর ভিডিওটা দেখতে পাবে না। প্রত্যেক মাসে আমাকে 10 লাখ টাকা করে পাঠাতে হতো, আমার একটা ভুলের মাসুল আমাকে আজও দিতে হচ্ছে স্যার। স্যার, আপনার কি মনে হয় লোকেশ সব সত্যি বলছে? আর তাছাড়া স্যার, লোকেশ যদি খুনটা না করে থাকে তাহলে ওর আলমারিতে জ্যাকেটটা এলো কিভাবে? জ্যাকেট?
আমার ঘরে তো কোনো জ্যাকেট ছিল না স্যার। স্যার আমি ওই পেন ড্রাইভটা নষ্ট করে ফেলেছিলাম, আমি সত্যি বলছি স্যার। স্যার আপনারা কি ওই ভিডিও ফুটেজটা আমার ঘর থেকে কী করে পেলেন আমি জানি না স্যার। তার মানে আপনি কি বলতে চাইছেন যে আপনি আপনার আলমারিতে কোনো পেন ড্রাইভ রাখেননি? না ম্যাডাম, ওই পেন ড্রাইভটা এসেছিল একটা খামে করে, ওটা দেখা মাত্র আমি সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেলি। স্যার আমার মনে হচ্ছে ইচ্ছা করে কেউ আমার ঘরে পেন ড্রাইভটা রেখেছে যাতে আপনারা আমাকে সন্দেহ করেন। বিশ্বাস করুন আমি যা বলছি সব সত্যি বলছি। তোমাকে তখনই বিশ্বাস করব যখন তার প্রমাণ আমরা হাতে নাতে পাবো, তার আগে নয়। স্যার আর কিছুক্ষণের মধ্যেই প্রমাণ হয়ে যাবে যে ও সত্যি বলছে না মিথ্যে। ডক্টর অ্যারো ওই জ্যাকেটের মধ্যে স্কিন ডাস্ট পেয়েছে, আর সেই স্কিন ডাস্টের সাথে লোকেশের ডিএনএ ম্যাচ করে গেলেই বোঝা যাবে কোনটা কে করেছে। গুড, রণজয়। লোকেশের ব্যাংকে যাও, খোঁজ নাও, দেখো কাকে কাকে কোন কোন অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। যে অ্যাকাউন্টে টাকা গেছে সে কে সেটা জানতে পারলে আমরা খুনিকেও ধরে নেব। যে খুন করেছে বলে ধরা হচ্ছে তার স্কিন ডাস্টের সঙ্গে ওই জ্যাকেটের স্কিন ডাস্টের কোনো মিল নেই। ডিএনএ রিপোর্ট নেগেটিভ দেখাচ্ছে। নেগেটিভ? তার মানে লোকেশ খুনটা করেনি। তাহলে খুনটা করলো কে? এই একই প্রশ্নের উত্তর আমি খোঁজার চেষ্টা করছি, কিন্তু ডক্টর সমস্ত তথ্য প্রমাণ লোকেশের এগেনস্টে, এমনকি লোকেশের খুন করার মোটিভও আছে। কিন্তু আমার মন বলছে খুনটা লোকেশ করেনি, করেছে অন্য কেউ। স্যার আপনিও লোকেশের কথা বিশ্বাস করছেন? হ্যালো, হোয়াট? ঠিক আছে, আমি আসছি। চলো দেখছি। খুনির খোঁজ পেয়ে গেছে। দেখুন, ফরেন ট্যুরে তো আর বারবার যাওয়া হয় না। 12 দিন যখন ওখানে থাকবো তার মধ্যে কিন্তু একটা দিন আমি নষ্ট করতে চাই না। ওকে ওকে, থ্যাংক ইউ, প্লিজ। কি আপনারা? পতির পুণ্যে সতীর পুণ্য, এই কথাটা খুব ভালো করে জানা আছে ম্যাডাম। এখন জানতে ইচ্ছে করছে যে বিজিৎ কি এমন পুণ্য করেছিল যার জন্য তার মৃত্যুর সময় আপনি ইজিপ্টে ট্যুর করতে যাচ্ছেন। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সিআইডি নাক না মোমের তৈরি না, তাই যে কোনো ব্যাপারে নাক গলাতে একদম ভয় পায় না। আপনারা অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন বলুন তো? বিজিতের পুণ্যের জোর এত কম নয় অপেক্ষা। তাই তোমাকে না আমরা 12 দিনের জন্য ইজিপ্ট ট্যুরে পাঠাবো, ওর লাইফের জন্য ট্যুরে পাঠাবো। কি বলতে চাইছেন কি? ঠিকই বলছি, আপনার পাপে আর ব্যাংকে দুটো অ্যাকাউন্টের খাতাই খুলে গেছে। অপেক্ষা, এখন আমরা জানি রূপার মৃত্যুর দায় বিজিতকে কে ফাঁসিয়েছে। কি বলতে চাইছেন কি আপনারা? আপনারা একটু খুলে বলুন, আমি বুঝতে পারছি না কিছু। আপনি যখন নিজেই নিজের ইতিহাসের পাতাটাকে খুলতে চাইছেন তখন আমাদের কোনো প্রবলেম নেই, জাস্ট কোনো প্রবলেম নেই। বলুন তো, আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 10 লক্ষ টাকা কোথা থেকে আসে, কোথা থেকে? আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা প্লিজ একবার চেক করে দেখুন। ভুল আমাদের হয় না, আমরা করি, আর সেটা আমাদের ইচ্ছে। এটা তোমার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট। কোথা থেকে আসে? কোথা থেকে আসে? জানি না,
আমি আমি এসব কিচ্ছু জানি না। আমরা জানি ম্যাডাম, আমরা খুব ভালো করে জানি যে টাকাটা কোথা থেকে আসে আর কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে, খুব ভালো করে জানি। এবার বলুন তো, আপনি আপনার স্বামীকে ফাঁসালেন কেন? কেন? ও আমার জীবনের বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমাকে এই সংসারের কাঁচায় বন্দি করে রাখতে চেয়েছিল। আর তুমি চেয়েছিলে এই সংসারের বন্দি খাঁচা থেকে উড়ে বেড়াতে, তাই তো? আর সেই জন্য তুমি বিজিতকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিলে। আমি আমি স্বাধীনভাবে ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন। কোথা থেকে পেতাম? কি করতাম আমি? স্বাধীনভাবে ভালোভাবে বাঁচতে যাওয়াটা কি অন্যায়? আর ঠিক সেই কারণে একজন নিরীহ নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করে দিলেন। চমৎকার, অসাধারণ। বিশেষ করে আমার ভুল হয়ে গেছে। আমি আর এরকম কোনোদিন করবো না। বিশেষ করে আমি আমি সত্যি আর এরকম কোনোদিন করবো না। এবার আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন। এরকম ভুলের কোনো ক্ষমা হয় না। গার্গী, নিয়ে যাও ওকে, আর এমন শাস্তির ব্যবস্থা করো আর কেউ যেন এই ধরনের ভুল করার সাহস আর না পায়। নিয়ে যাও। চলো চলো চলো। স্যার, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। আমরা যদি এক্ষুনি সমস্ত প্রমাণ কোর্টে প্রডিউস না করতে পারি, তাহলে বিজিতের ফাঁসি আমরা আটকাতে পারবো না স্যার। দেখছি বিজিতের ফাঁসি কিভাবে আটকানো যায়। থ্যাংক ইউ স্যার, আপনারা না থাকলে আমি আজ আর এই সুন্দর পৃথিবীটা দেখতে পেতাম না। থ্যাংক ইউ স্যার। বিজিত, থ্যাংক ইউ নিজেকে দাও, নিজেকে, আমাকে না। দেখো, সত্যের জন্য সবাইকে লড়তে হয়, সবাইকে। মানছি তোমার লড়াইটা একটু কঠিন হয়ে গেছিল, কিন্তু তুমি হাল ছাড়োনি, হেরে যাওনি, তাই আমাদের লড়াই করতে খুব সুবিধা হয়েছে। কিন্তু কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। অপেক্ষা কিভাবে এমনটা করতে পারে আমার সাথে? ওই কথা আর মনে করবেন না বিজিত বাবু, তাতে কষ্ট বাড়বে। আপনার মেয়ে আপনার জন্য অপেক্ষা করছে। ও খুব একা, ওর খুব প্রয়োজন আপনাকে। যান, ওর কাছে যান। হ্যাঁ, বাইরে গিয়ে ফর্মালিটিসগুলো সব সেরে নাও, আমি বলে দিচ্ছি। ধন্যবাদ দেব না, কিন্তু একদিন আমার আর আমার মেয়ের এই ছোট্ট পৃথিবীতে আপনারা সকলে আসবেন। সকলের আমন্ত্রণ রইল। আমার জন্য না, আমার এই ছোট্ট মেয়েটার জন্য আসবেন। ও খুব খুশি হবে, খুব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.